হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 15। এই প্র্যাকটিস সেটে অঙ্কের সংখ্যা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এই প্র্যাকটিস সেটে অঙ্ক আছে শুধুমাত্র 10টা। একটু মোটামুটি লেভেলের অঙ্ক, মানে খুবই সহজ না আবার খুবই কঠিন না, মিডিয়াম লেভেলের। তো চলো শুরু করা যাক। একটি সংখ্যাকে প্রথমে 10% কমানো হলো এবং তারপর তাকে 10% বাড়ানো হলো। এখন সংখ্যাটি আগের সংখ্যার থেকে 50 কম হলে প্রকৃত সংখ্যাটি কত? দেখো, ধরি আগের সংখ্যা 100। ধরলাম কি আগের সংখ্যা 100। প্রথমে সংখ্যাটাকে 10% কমানো হলো। 10% কমানো মানে কি, যদি 100 থাকে হয়ে গেল কত? 10% কম মানে 90। মানে যদি 100% থাকে হয়ে গেল 10% কম 90%। এবং তারপরে তাকে 10% বাড়ানো হলো। এর অর্থ কি, প্রথমে যদি 100 থাকে সেটাকে 10% বেড়ে যাবে। 10% বাড়া মানে কি হয়ে যাবে 110, তাই তো? প্রথমে সংখ্যা আমি ধরলাম আগে 100, তুমি অন্য কোনো কিছু ধরতে পারতে। প্রথমে 10% কমে গেল মানে 100 থেকে হয়ে গেল 90, তারপরে আবার 10% বেড়ে গেল মানে 100 থেকে হয়ে গেল 110। যা হিসাব হবে সব 100 থেকেই হবে। মানে 100 থেকে 10 কমে 90 হলো, তারপরে যাবে 10 বেড়ে 90 থেকে 100 হবে এমন না, যা হিসাব 100 থেকেই হবে। কাটাকাটি করো, এই 100 কাটা, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, কত হয়ে গেল? 9 11 99। এটা হবে পরের সংখ্যা। এটা কি? এটা পরের সংখ্যাটা। তাহলে প্রথমে কত ছিল? প্রথমে সংখ্যাটা ছিল 100, তারপরে সবার শেষের সংখ্যাটা হয়ে গেল কত? সবার শেষের সংখ্যাটা হয়ে গেল 99। তাহলে দেখো 100 থেকে 99 কত কম হলো? 1 কম হলো। তো লেখা আছে এখন সংখ্যাটি আগের সংখ্যার থেকে 50 কম হলে, তাহলে এক পাশে লিখলাম আমি আমার, এক পাশে লিখলাম বইয়ের বা প্রশ্নের, তাই তো? তাহলে আমার হিসাবে কত কম হলো? দেখো কমের মানটা দেওয়া আছে যে এখন সংখ্যাটি আগের থেকে 50 কম। তো আমার আগে ছিল 100, বইয়ের মানে আমার আগে ছিল 100, এখন হলো 99। তার মানে 100 থেকে 99 আসলো, কত কম হলো? 1 কম। তাহলে আমার কম কত? আমার কম 1। বইয়ে কত কম দেওয়া আছে? বইয়ের কম দেওয়া আছে 50। আমার কম 100 থেকে 99 মানে 1 কমলো, বইয়ে কমলো কত? 50, প্রশ্নে কমলো 50। এর অর্থ কি, 1 মানেই 50, মানে একটার দাম 50। তোমাকে বের করতে হবে কি প্রকৃত সংখ্যাটি কত। প্রকৃত সংখ্যা কত মানে, প্রকৃত সংখ্যা বলতে কোনটা বুঝো? আগের সংখ্যাটা। প্রকৃত মানে আসল সংখ্যা বা আগের সংখ্যাটা। আগের সংখ্যা কত ছিল? আগের সংখ্যা ছিল তোমার 100। তবে 100 অর্থ হবে, একটার দাম যদি 50 টাকা হয় তাহলে 100টার দাম হবে 50 গুণ 100। 5 অক্ষে 5 আর 3টা শূন্য, 5000। তো প্রকৃত সংখ্যা কত হবে? 5000। আমাদের অপশন নাম্বার বি সঠিক উত্তর। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল তৃতীয় সংখ্যা এবং 52 এর যোগফলের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কি? তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:5 অনুপাতে ধরলাম 3x:4x:5x। কি লেখা আছে দেখো, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটির যোগ, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল মানে কি, বৃহত্তম সংখ্যা প্লাস যোগফল বলতে প্লাস, এবং ক্ষুদ্রতম সংখ্যাটির যোগফল
তৃতীয় সংখ্যা এবং 52 এর যোগফলের সমান। কি? তৃতীয় সংখ্যা এবং 52 এর যোগফলের সমান, তাই তো? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা এবং 52 এর যোগফলের সমান। আশা করি লাইনটা তোমরা বুঝতে পারলে। তো আমরা শুধু ভ্যালু পুট করে দেব। যেমন বৃহত্তম সংখ্যা কত ছিল দেখো, 3x 4x 5x। বৃহত্তম কোনটা? 5x। 5x প্লাস ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হবে 3x সমান সমান তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার অর্থ হয়তো দাঁড়াও একটু, বৃহত্তম ক্ষুদ্রতম, যদি আমি 5x ধরি হবে না। তৃতীয় সংখ্যা বলতে বইয়ে বোঝাতে চেয়েছে, দেখো আমাদের হিসাবে মনে হতে পারে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, মানে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, মানে তৃতীয় সংখ্যা কত মনে হতে পারে? 5x। কিন্তু তৃতীয় সংখ্যা 5x না, মানে প্রশ্নের ভাষায় তৃতীয় সংখ্যা বলতে বোঝানো হয়েছে এই 3x। এটা তোমার বৃহত্তম সংখ্যা, এটা তোমার সেকেন্ড সংখ্যাটা মানে ক্ষুদ্রতম সংখ্যা। দেখো প্রথমে লেখা আছে বৃহত্তম সংখ্যা, চলে গেল 3x। দ্বিতীয়তে লেখা আছে কি? ক্ষুদ্রতম সংখ্যা, সরি উল্টাও লিখে ফেললাম। প্রথমে লেখা আছে বৃহত্তম সংখ্যা, সেটা হবে 5x। এটা কি? এটা বৃহত্তম সংখ্যা। দ্বিতীয়তে লেখা আছে ক্ষুদ্রতম সংখ্যা, সেটা হলো 3x। আবার বৃহত্তম আর ক্ষুদ্রতম হয়ে যাওয়ার পরে বাকি যে সংখ্যাটা রইল প্রশ্নের ভাষায় সেটাকে তৃতীয় বোঝানো হয়েছে। বৃহত্তম আর ক্ষুদ্রতম লেখার পরে যেটা বাকি রইল মানে 4x, সেটাকে বইয়ের ভাষায় তৃতীয় সংখ্যা বোঝানো হয়েছে। বুঝতে পারলে? যার তৃতীয় সংখ্যা হবে কত? 4x প্লাস 52। এবার অ্যাড করো 5টা x আর 3টা x যোগ করলে হবে 8টা x। এই পাশ থেকে প্লাস 4x, মনে মনে প্লাস ছিল সামনে, প্লাস 4x এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 4x ইজিক্যাল টু 52। 8টা x থেকে তুমি যদি 4টা x বাদ দিয়ে দাও হবে 4টা x সমান সমান 52। অথবা 4টা x মিলে যদি 52 হয়, একটা x হবে কত? 52কে আমি 4 দিয়ে ভাগ করব। তোমরা সবাই জানো 4 13 52। x এর মান ভ্যালু হবে কত? 13। x এর ভ্যালু 13। তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তোমাকে বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতম সংখ্যাটি কত ছিল? ক্ষুদ্রতম সংখ্যা ছিল 3x। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3x। তাহলে x এর ভ্যালু আমি বসিয়ে দেই, 3 গুণ x এর ভ্যালু হবে 13, 3 13 39। আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, সঠিক উত্তর অপশন নাম্বার সি। আশা করি সবাই বুঝতে পারলে। চলে যাই 3 নম্বর প্রশ্নে। দুটি সংখ্যার অনুপাত 3:5। যদি সংখ্যা দুটির প্রত্যেককে 10 বাড়ানো হয় তবে তাদের মধ্যে অনুপাত হয় 5:7। সংখ্যাগুলি কি? দুটো সংখ্যা ছিল মনে করো, একটা ছিল a একটা ছিল b, তাই তো? প্রথমে অনুপাত কত দেওয়া আছে? 3:5। প্রথমে অনুপাত দেওয়া আছে 3:5, মানে একটা সংখ্যা যদি হয় 3x আর একটা হবে কত? 5x। একটা সংখ্যা 3, একটা সংখ্যা 5, মানে 3x 5x। যদি সংখ্যা দুটির প্রত্যেককে 10 বাড়ানো হয়, প্রথমটাকেও বাড়াবে 10, বাড়ানো মানে প্লাস, দ্বিতীয়টাকেও বাড়াবে 10, মানে বাড়ানো মানে প্লাস। দুটোকে আমি 10 করে বাড়ালাম, তাহলে অনুপাত লেখা আছে কত? 5/7। সমাধান করতে হবে, এটাকে সমাধান করলে হয়ে যাবে। তোমরা ডিটেলসে করবে না বেসিকে করবে? সরি, ডিটেলসে করবে শর্টে করবে? দেখো শর্টই করো, না ডিটেলসই করো। এদিকে 5 5 25x, তুমি গ্যাপ নিবে তাও হবে, আমি শর্টেই করলাম, তোমরা তো ডিটেলসে পারোই। এদিকে দেখো 5x আর 5, 5 5 25x, এদিকে 7 আর 3, 3 7 21x। এক পাশে হয় 25x, এক পাশে হয় 3 7 21x। কত x এর গ্যাপ? আমি শুধু গ্যাপটা দেখবো। 5 5 25x, 3 7 21x, কত x এর গ্যাপ? 4x এর গ্যাপ, সমান সমান। এদিকে দেখো 5 10 50, 7 10 70, 5 10 50, 7 10 70, কত গ্যাপ?
20 গ্যাপ। আশা করি বুঝতে পারলে। 5 আর এদিকে 5 5 5 25x, এদিকে 3 7 21x, 25 আর x আর 21x কত গ্যাপ? 4x এর গ্যাপ। আবার এদিকে দেখো 5 10 50, 7 10 70 কত গ্যাপ? 20 এর গ্যাপ। 4x এর অর্থ 20, তবে x এর অর্থ হবে কত? 4টা x মিলে 20, একটা x মানে 20/4, অথবা x এর ভ্যালু কত হবে? 5। সরি, তোমাকে সংখ্যাগুলো বের করতে হবে। সংখ্যাগুলো তোমাকে বের করতে হবে। একটা সংখ্যা ছিল 3x, একটা সংখ্যা ছিল 5x, তাই তো? x এর ভ্যালু যদি 5 হয়, একটা হবে 3 গুণ 5 3 5 15, আর একটা হবে 5 গুণ 5 5 5 25, 15,25। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। ভালো অঙ্ক। কমলা 6 বছর আগে বিয়ে করেছিল, বর্তমানে তার, একটু ল্যাঙ্গুয়েজটা একটু ভুল দেওয়া আছে, বর্তমানে তার বয়স বিয়ের সময়ের বয়সের এর এক সমস্ত 1/4 গুণ। তার ছেলের বয়স তার বয়সের 10/1 হলে ছেলের বর্তমান বয়স কত? দেখো লেখা আছে কমলা 6 বছর আগে বিয়ে করেছিল, বর্তমানে তার বয়স বর্তমানে তার বয়স বিয়ের বয়সের, দেখো কি লেখা আছে, বর্তমান, বুঝিয়ে দেবো, বুঝে যাবে তোমরা। বর্তমান কমলার বয়স কত দেওয়া আছে? দেখো বর্তমান কমলার বয়স, বর্তমানে কমলার বয়স বিয়ের বয়সের এত গুণ, তাই তো? বর্তমানে কমলার বয়স কি? বিয়ের যে বয়সটা ছিল তার আবার 1/4 গুণ। আশা করি তোমার লাইনটা বুঝতে পারলে। বর্তমানে যে কমলার বয়সটা হবে সেটা তার বিয়ের যে বয়স ছিল সে বিয়ের বয়সের 1/4 গুণ, তাই তো? এবার এই পাশে আমি বর্তমান বয়সটা রাখলাম, বর্তমান বয়স বাই বর্তমান বয়স বাই এই পাশে দেখো বিয়ের বয়স, আর এই সংখ্যাটা গুণ সম্পর্কে ছিল, সেটা আমি বিয়ের বয়সটাকে এই পাশে নিচে নিচে এসে পড়বো। শুধু নিচে কি লিখবো? বিয়ের বয়স, বিয়ের বয়স। তাহলে উপরে রইল বর্তমান বয়স, নিচে আসলো বিয়ের বয়স, সমস্ত ভাঙালে কত হবে? 4 4 অক্ষে 4 একে 4 অক্ষে 4 একে 5, 5/4। এর অর্থ কি? যদি সে 4 বছরে বিয়ে করে থাকে, মানে 4 বছরে হবে না, আমি অনুপাতটা বের করলাম, যদি সে 4 বছরে বিয়ে করে থাকে তবে তার বর্তমান বয়স 5। যদি সে 4 বছরে বিয়ে করে থাকে তবে তার বর্তমান বয়স 5। এবার ভাবো, তুমি যদি 4 বছরে বিয়ে করে থাকো এবং তোমার বিয়ে করাটা ভাগ্যের বিষয়, তুমি যদি 4 বছরে বিয়ে করে থাকো এবং তোমার যদি বর্তমান বয়স 5 হয়ে থাকে, তবে তুমি কত বছর আগে বিয়ে করলে? 1 বছর আগে, মানে তোমার এখন বয়স 5 বছর, আর তুমি যখন বিয়ে করেছিলে তখন তোমার বয়স ছিল 4 বছর, তাই তো? তোমার বর্তমান বয়স 5 বছর, তুমি যখন বিয়ে করলে তোমার তখন বয়স 4 বছর। তুমি কত বছর আগে বিয়ে করলে? তুমি 1 বছর আগে বিয়ে করলে। তো এক পাশে তুমি দেখো, এক পাশে লিখবো কি আমার, এক পাশে লিখবো প্রশ্নের। তো দেখো তুমি বের করলে তুমি কয় বছর আগে বিয়ে করলে? তোমার বর্তমান বয়স 5, বিয়ের বয়স 4, তার মানে কি তুমি 1 বছর আগে বিয়ে করলে। এবার তুমি বের করলে তুমি 1 বছর আগে বিয়ে করলে, কিন্তু বইয়ে দেখো লেখা আছে কি, প্রশ্নে লেখা আছে কি তুমি 6 বছর আগে বিয়ে করেছিলে। তাই তো? তুমি বের করলে তুমি 1 বছর আগে বিয়ে করলে, কিন্তু বই লেখা আছে তুমি 6 বছর আগে বিয়ে করেছিলে। তাহলে 1 মানেই 6 বছর, তাই তো? তোমাকে বর্তমান বয়সটাকে বের করতে হবে। 1 মানে যদি 6 হয় তাহলে বর্তমান বয়স কত ছিল? 5। তাহলে 5 এর অর্থ কত? একটার দাম যদি 6 টাকা হয়, 5টার দাম অর্থ 5 গুণ 6, 5 6 30 বছর। তাহলে বর্তমানে কমলার বয়স 30 বছর। বর্তমানে কমলার বয়স কত? 30 বছর। বর্তমানে কমলার বয়স 30 বছর। দেখো কি লেখা আছে,
তার ছেলের দেখো তার কমলার ছেলের বয়স তার বয়সের 10 ভাগের 1 ভাগ হলে ছেলের বয়স কত বর্তমানে? তাহলে তার বয়স যদি হয় 30, তবে ছেলের বয়স কত দেওয়া আছে বলতো? ছেলের বয়স দেওয়া আছে তার বর্তমান বয়সের, ছেলের বয়স দেওয়া আছে তার বর্তমান বয়সের মানে 30 বছরের 10 ভাগের 1 ভাগ, 30 বছরের 10 ভাগের 1 ভাগ কাটাকাটি করো। 3 10 30 = 3 অক্ষে 3 বছর। তবে তার ছেলের বর্তমান বয়স কত হবে? অপশন নাম্বার বি 3 বছর। একটা ভালো প্রশ্ন ছিল। তারপরে প্রশ্ন দেখো, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, তাই তো? 5 বছর আগে তাদের বয়সের গুণফল পিতার বয়সের 4 গুণ ছিল, বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে নেই। কি লেখা আছে দেখো, লেখা আছে বর্তমানে কি বর্তমানে পিতা আর পুত্রের মিলিয়ে বয়স হবে কত? বয়স হবে লেখা আছে 45 বছর। আবার কি লেখা আছে? 5 বছর আগে 5 বছর আগে কি দেওয়া ছিল দেখো, 5 বছর আগে তাদের বয়সের গুণফল, মানে 5 বছর আগে তাদের বয়সের গুণফল মানে কি? পিতার বয়স গুণ পুত্রের বয়স, তাদের বয়সের গুণফল। পিতা দেখো 5 বছর আগে তাদের বয়সের গুণফল মানে পিতার বয়স গুণ পুত্রের বয়স সমান 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 পিতার বয়সের 4 গুণ ছিল। গুণফল পিতার বয়সের 4 গুণ, কি গুণফল যে ছিল সেটা পিতার বয়সের 4 গুণ। আশা করি বুঝতে পারলে। তোমাকে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা বের করতে হবে। বর্তমানে কি পিতা ও পুত্রের বয়স দেওয়া আছে, মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 45 বছর। আবার কি লেখা আছে? আবার লেখা আছে 5 বছর আগে পিতার আর পুত্রের বয়সের যে গুণফল আছে সেটা পিতার বয়সের গুণফলের মানে পিতার বয়সের 4 গুণ, তাই তো? এবার তোমাকে বের করতে হবে। তোমার সহজ বুদ্ধি অপশন টেস্ট, তার থেকেও একটা সহজ বুদ্ধি আছে, আগে তোমরা দেখো এদিকে। সহজ বুদ্ধি যদি করতে চাও অনেক, আগে দেখো কোনটা কোনটা যোগ করলে বর্তমান বয়স তোমাকে বের করতে হবে। তাহলে একবার দেওয়া আছে কি বর্তমান বয়সের যোগফল 45, তাই তো? এদিকে 25 আর 10 যোগ করে 35 হয়, 45 আসলো না, হবে না। 36 আর 9 যোগ করে 45 হয়, হতে পারে। 39 আর 6 যোগ করে 45 হয়, হতে পারে। 45 আর 15 যোগ করে 60 হয়, এটাও হবে না। তাহলে দুটো অপশন তো এমনি শেষ। আমি প্রথমে অপশন টেস্ট করবো, তারপর তোমাদের অন্যভাবে দেখাবো। অপশন টেস্টটাই সবার প্রথমে তোমাদের মাথায় আসা প্রয়োজন। এবার দেখো যে কোনো একটা অপশন ধরো, আমি অপশন নাম্বার বি ধরি আগে। বি, যে পিতার বর্তমান বয়স ধরলাম আমি 36 বছর, পুত্রের বয়স 9 বছর, তাই তো? এবার দেখো পিতার যদি 36 হয়, পুত্রের যদি 9 হয়, তাহলে পিতা পুত্র মিলে বর্তমানে কত? 45। এটা স্যাটিসফাই হয়ে গেল। এবার দেখো লেখা আছে 5 বছর আগে। 5 বছর আগে পিতার বয়স কত? বর্তমানে যদি পিতার বয়স 36 হয়, 5 বছর আগে নিশ্চয়ই 5 বছর আরো কম ছিল। 5 বছর আগে বয়স ছিল আরো 5 বছর কম, মানে 31 গুণ পুত্র। বর্তমানে পুত্রের যদি 9 বছর হয়, তাহলে 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে আরো 5 কম ছিল, মানে 9 বিয়োগ 5 সমান সমান 4 সমান সমান পিতা গুণ 4। পিতা কত? পিতা কত? পিতা 31, মানে 5 বছর আগে পিতা 31 গুণ 4।
দেখো এইদিকেও 31 গুণ 4, এইদিকেও 31 গুণ 4, গুণ করলে সমান আসবে, তাই তো? এদিকেও 31 গুণ সমান সমানের বাম পাশে 31 গুণ 4 সমান সমানের ডান পাশে 31 গুণ 4, তুমি যদি গুণ করো তবে কি আসবে? সমান আসবে। তাহলে এটাই আমাদের অপশন স্যাটিসফাই করলো। তো আমাদের উত্তর কত? 36 আর 9, 36 আর 9। তাই তো? এবার কারো যদি অপশন টেস্ট মাথায় না ঢোকে বা যদি সত্যি মানে অন্য কোনো প্রসেস জানতে চাও, তবে দেখো তোমাদের বলছি। সমীকরণ দ্রুত বুঝতে পারলে যে কি বর্তমানে পিতা আর পুত্র মিলিয়ে থাকতে হবে 45 বছর, আর 5 বছর আগে পিতা আর পুত্রের গুণফল পিতার বয়সের সঙ্গে মানে পিতার বয়স গুণ 4 এর গুণফলের সমান। যাই হোক, এবার দেখো এইদিকে দেখো, এই পিতা পিতা কাটা যায়, মানে এই পাশে পিতা গুণ ফলে আছে, এই পাশে পিতা গুণ ফলে আছে, তো পিতা এক পাশে নিলে ভাগ হয়ে যাবে, দেখো কাটা যাবে। তাহলে কি থাকলো? এইদিকে বাকি থাকলো কি? পুত্র সমান সমান 4, মানে 5 বছর আগে পুত্রের বয়স ছিল 4 বছর। কি 5 বছর আগেই পুত্রের বয়স ছিল 4 বছর, তাই তো? 5 বছর আগেই পুত্রের বয়স ছিল 4 বছর। তাহলে বর্তমানে বয়স কত হবে? বর্তমানে পুত্রের বয়স হবে আরো 5 বেড়ে যাবে। ভাবো তোমার কোনো ছোট ভাই আছে বা বোন আছে, যার যার 5 বছর আগেই বয়স ছিল 4 বছর, তাই না? বর্তমানে তার বয়স কত হবে? বর্তমানে বয়স আরো 5 বেড়ে যাবে, তাহলে হবে 5 4 4 9, 5 যোগ 4 9, তাই তো? লিখে দেই, 5 যোগ 4 সমান সমান 9। মানে পুত্রের বয়স 9 বছর। এবার পিতার বয়স পিতার বয়স দেখো বইয়ে দেওয়া আছে মানে প্রশ্নে দেওয়া আছে বর্তমানে পিতা আর পুত্র মিলে বয়সের সমষ্টি 45 বছর, তাই তো? এবার ভাবো পিতা পুত্রের যে 45 বছর, তার মধ্যে যদি পুত্রেরই 9 বছর হয়, তবে পিতার কত? পিতার বাকি 36। পিতা আর পুত্র দুইজনে মিলিয়ে যদি তোমার 45 বছর হয়, তার মধ্যে পুত্রই যদি 9 হয় বয়স, তাহলে পিতার বয়স কত? পিতার বয়স বাকি 36, পিতার বয়স কত হবে? 45 বিয়োগ 9 সমান সমান 36। এই হয়ে গেল আমাদের পিতার বয়স। বর্তমান বয়স 36, পুত্রের বর্তমান বয়স 9। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। সময় নিয়ে তোমাদের ভালো করে ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তো তাই একটু লেট হচ্ছে। যাই হোক দেখো, 10 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে ওই ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমান বয়সের অনুপাত কত? তাই তো? দেখো রেশিও দিয়ে করবো আমরা, নেক্সট ধরে এক পাশে লিখলাম পিতা, এক পাশে লিখলাম পুত্র। ভুল করে নিলাম, কারণ আছে তোমাদের বলছি। দেখো 2 রকম অনুপাত দেওয়া ছিল। একটা অনুপাত দেওয়া ছিল 10 বছর আগের বয়সের অনুপাত দেওয়া ছিল একটা 3 গুণ, আর একটা অনুপাত দেওয়া ছিল 10 বছর পরে, তাই তো? প্রথমে আমি অনুপাত ধরলাম, একটা ধরলে আগে আর পরে। প্রথমে ধরলাম প্রথম অনুপাতটা 10 বছর আগের অনুপাত, আর পরের অনুপাতটা হবে সেটা। লিখে নিলে একটু ভালো হয়, বুঝতে সুবিধা হয়। প্রথমে দেখো যে অনুপাতটা ধরবো সেটা হবে 10 বছর আগের অনুপাত, আর সমান সমানের শেষে যে অনুপাতটা ধরবো সেটা হবে 10 বছর পরের বয়সের অনুপাত। তুমি এটা আগে পরে হতে পারে, কোনো সমস্যা নেই। যাই হোক, লেখা ছিল কি 10 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাই তো? মানে 10 বছর আগে, মানে এই অনুপাতটা যে আছে, একজনের বয়স আর একজনের বয়সের 3 গুণ, নিশ্চয়ই পুত্রের বয়স বাবার থেকে বেশি হবে না, তাই তো? মানে বাবার বয়স পুত্রের থেকে বেশি হবে। তার মানে ধরো পুত্রের যদি বয়স হয় 1 মানে এক্স, পুত্রের যদি বয়স হয় এক্স, তাহলে বাবার বয়স কত হবে? বাবার বয়স হবে পুত্রের বয়সেরও 3 গুণ। 3 গুণ মানে এক্স এরও আবার 3 গুণ, মানে কত? 3x। এটা গেল 10 বছর আগের অনুপাত। আবার কি লেখা আছে দেখো, 10 বছর পরে ওই ব্যক্তির বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 10 বছর পরে মানে কোন অনুপাত? শেষ অনুপাতটা।
10 বছর পরে যে হবে সেই অনুপাতটা পিতার যে বয়সটা হবে সেটা পুত্রের বয়সের দ্বিগুণ হবে। মানে পুত্রের বয়স তুমি যদি 1 ধরো, মানে বাবার তো সবসময় বয়স বেশি হবে, তাহলে বাবার বয়স হবে দ্বিগুণ 2। এই জায়গায় x ধরলাম না কেন, এই জায়গায় x ধরলে x কাটাই যেত, মানে এই জায়গায় প্লাস বা মাইনাস তো কিছু একটা হবে, কিন্তু এই জায়গাতে প্লাস মাইনাস কিছু একটা হবে না। তুমি যদি এটাকে মনে করো y ধরো বা x ধরো, এটাকে 2y বা 2x ধরবে, যাই হোক y বা x কাটা যাবে, শুধু পড়ে রইবে কি 2:1, মানে 2/1। এটুকু বুঝতে পারলে 10 বছর আগে আর 10 বছর পরে। এবার দেখো ভাও তুমি 10 বছর আগের থেকে তোমাকে যদি, মানে বর্তমানে 2024 সাল, বর্তমানে কত সাল, বর্তমানে 2024 সাল, তাই তো। এই পাশে দেওয়া আছে 10 বছর আগে অনুপাত, মানে 2014 সালের অনুপাত। তোমাকে আসতে হবে 10, এটা আমাদের মিডিয়াম, মানে বর্তমানে 2024 সাল, 10 বছর আগে মানে কত অনুপাত, কোন সালের, 2014 সালের। আবার 10 বছর পরে, মানে 2024 থেকে 10 বছর পরে মানে কত, 2034। এবার দেখো তুমি যদি 2014 থেকে 2034 আসতে চাও, তাই তো, মানে 3x থেকে তুমি এটাতে আসতে হবে, x থেকে তোমাকে এটাতে আসতে হবে। তার মানে কি 10 বছর আগের থেকে তোমাকে 10 বছর পরে আসতে হবে, এর অর্থ 2014 থেকে 2034 আসতে হবে। এবার তুমি যদি 2014 থেকে 2034 আসতে চাও, তোমাকে কি করতে হবে, 2014 সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলে আমি 2034 পেয়ে যাবো, তাই তো। 2014 থেকে তুমি যদি 2034 আসতে চাও, তোমাকে কি করতে হবে, তোমাকে 2014 সঙ্গে 20 যোগ করতে হবে, তবে তুমি 2034 সালেরটা পাবে। আশা করি বোঝাতে পারলাম। তো আমি কি করব, 20 যোগ করব, মানে 10 বছর আগে এদিকে, আর এদিকে 10 বছর পরে, মানে আমি কি 20 বছরের গ্যাপ, আগের থেকে পরে যাবো, তাই হবে প্লাস। না বুঝলে আমি ডিটেলস এর মধ্যে বুঝিয়ে দিলাম মাত্র, মানে এদিকেও হবে 20 যোগ, এদিকেও হবে 20 যোগ। তারপর তোমরা তো সমাধান পারো ডিটেলসে, আমি একটু অন্যভাবে করি। যাক দেখো, এই x এর সঙ্গে এই 2 গুণ করলে কত হয় 2x, এই 3x এর সঙ্গে এই 1 গুণ করলে কত হয় 3x, এইদিকে গুণ করলে হয় 2x, এইদিকে গুণ করলে হয় 3x। 2x আর 3x, কত x এর ডিফারেন্স, একটা 2x একটা 3x, মানে শুধু একটা x এর ডিফারেন্স, সমান সমান। এদিকে 2 দিয়ে 20 কে গুণ করলে হয় 40, এদিকে 20 কে 1 দিয়ে গুণ করলে 20, 20 দোকান 40, 20 কে 20, কত ডিফারেন্স, 20 কে 20, 20 দোকান 40, 20 ডিফারেন্স। আমি পেয়ে গেলাম x এর ভ্যালু 20, x এর ভ্যালু কত পেয়ে গেলাম 20, তাই তো। পিতা পুত্র, আমি যেটা x এর ভ্যালুটা বের করলাম, x কার মধ্যে ছিল, x 10 বছর আগেরটাই ছিল, x কার মধ্যে ছিল, x 10 বছর আগের অনুপাতে ছিল। আমাকে বের করতে হবে বর্তমানের অনুপাত, তাই তো। এবার 10 বছর আগে কত বয়স ছিল দেখো, আমি লিখলাম, মানে প্রথমে লিখেছিলাম 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3x আর x। পিতার বয়স ছিল 3x, পুত্রের বয়স, সরি, পিতার বয়স ছিল 3x, পুত্রের বয়স ছিল, লেখা একটু বেশি ভালো আমার, একটু কষ্ট করে বুঝে নিও। পুত্রের বয়স x, তাহলে x এর ভ্যালু যদি 20 হয়, 3x মানে কত হবে 60, আর x এর ভ্যালু 10, মানে সরি 20, তাহলে x মানে হবে 20, 60:20। এটা 10 বছর আগের বয়স, 10 বছর আগের বয়স হবে 60:20। তাহলে বর্তমান বয়স কত হবে, 10 বছর আগে যদি থাকে তোমার বাবার 60, তাহলে বর্তমানে 10 বের হয়ে যাবে 70। এবার 10 বছর আগে তোমার ছিল মনে করো 20, তাহলে বর্তমানে 10 বের হয়ে যাবে কত 30। অনুপাত বের করতে হবে 70:30, 0 কাটো, কত রইল 7:3। বর্তমানে অনুপাত কত 7:3, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। একটু সময় নিয়ে অঙ্কগুলো করছে, একটু ডিটেলসে বুঝিয়ে। তো তোমরা যারা এই টাইপের অঙ্ক অসুবিধা হয়, তারা কোনোদিনও হয়তো আর এই টাইপের অঙ্কগুলো ভুলবে না। একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু সময় তো লাগবেই বুঝতে গেলে। যাই হোক, 7 নম্বর প্রশ্ন দেখো, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% পায়, 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটার এত হয়, অন্য প্রার্থী বৈধ ভোট পেয়েছিলেন।
দেখো আমি 100 ধরে করব, তাও হবে। 100 ধরে না করে সংখ্যা ধরে করলেও হবে, অসুবিধা নেই। আগে একটু ডিটেলসে বুঝিয়ে করি, তারপরে সংখ্যা ধরে করবো, তাই তো? দেখো আমি মোট ভোটার, আমি মোট ভোটার ধরলাম 100%, তার মধ্যে 20% অবৈধ, লেখাই তো আছে কি 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়, তাই তো? তাহলে মোট ভোটার 100 জন, 100% বা 100 জন, তার মধ্যে তুমি যদি 20% অবৈধ ঘোষণা করো, বাকি রইল বৈধ ভোট কত? বৈধ ভোট 100%-এর মধ্যে 20% অবৈধ, বাকি রইল 80% বৈধ ভোট। এবার এই যে 80% যে বৈধ ভোট আছে, এই 80% বৈধ ভোটটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে। একজন যে জয়ী প্রার্থী, সে বানান ভুল হলে কিছুই বলো না, মানে রাগটা করো না। লুজার বানান কি? LOCR হবে, LOOCR কিছু একটা হবে, LO নাকি LW, তোমরা একটু দেখে নিও। আমরা ইংলিশ অতটা দুর্বল ভেবো না তোমরা, মানে অতটা স্ট্রং না। লুজার বানানো হয়তো LO বা LW কিছু একটা হবে, উইনার আর লুজার, মানে যে জিতলো আর যে হারলো। যাই হোক, W আর L লিখতে হতো। তো আমি তোমাদের কাছে একটু নিজের ইংলিশটা জাহির করলাম, কতটাই ভালো আমার ইংলিশ, খুবই ভালো। তো দেখো উইনার আর লুজার, এবার কি লেখা আছে দেখো, যে জিতেছে সে মোট বৈধ ভোটের 55% ভোট পায়। এবার যে জিতলো সে বৈধ ভোটের, মানে যে 80 যে ছিল, 80-র 55% ভোট পাবে, বুঝতে পারলে? মোট 55% না কিন্তু, বৈধ ভোটের 55%, মানে যে 80% ছিল, তো 80%-এর 80%-এর আবার 55%, পার্সেন্ট হলে একটু বুঝতে অসুবিধা হবে, যাই হোক জন ধরলেও হয়, বুঝতে সুবিধা হবে। যে জিতলো সে পেল, মোট যে ভোট ছিল, বৈধ ভোটার ছিল 80 জন, তার 55%, মানে 55/100, তাই তো? কাটাকাটি করো 4 দিয়ে, মানে 20 দিয়ে, 4 20 দিয়ে কাটলে হয় 5, 5 দিয়ে কাটলে হয় 11, 4 11 44। তাহলে যে জিতলো সে পেল 80 বৈধ ভোটের মধ্যে 44টা ভোট। 80 জন যে বৈধ ভোট দিয়েছিল তার মধ্যে 44টা ভোট পেল যে জিতলো। তাহলে হেরো প্রার্থী, মানে যে হারলো, সে কত পেল? টোটাল বৈধ ভোট 80, মোট ভোটার আমার বর্তমানে আর ধরে লাভ নেই। মোট ভোটার সরি বৈধ ভোটার 80, বৈধ ভোটার মানে এতগুলো ভোট পড়লো, তার মধ্যে যে জিতলো সে পেল 44। তাহলে হারা প্রার্থী, হেরো প্রার্থী পেল কত? 80টার ভোট থেকে আমাকে 44টা ভোট বাদ দিতে হবে, বাকি রইবে 36টা ভোট। আশা করি তোমরা বুঝলে। এবার দেখো, এবার তোমাকে বের করতে হবে কি মোট ভোটার 7500, এক পাশে লিখবো আমার, এক পাশে লিখবো প্রশ্নের। আমার মোট ভোটার কত ছিল? 100। আমার মোট ভোটার ছিল 100, বইয়ের মোট ভোটার কত? বইয়ের মোট ভোটার দেওয়া আছে 7500। আমার মোট ভোটার 100, বইয়ের মোট ভোটার 7500, দুটো করে শূন্য আমি কেটে নেই, তাহলে 1 মানে 75, তাই তো? তোমাকে বের করতে হবে অন্য প্রার্থী বৈধ ভোট কত পেয়েছিল, মানে অন্যজন প্রার্থী যে ছিল সে কত ভোট পেয়েছিল, কত পেয়েছিল? 36। তো তোমাকে 36-এর অর্থ বের করতে হবে। একটার দাম যদি 75 টাকা হয়, একটার দাম যদি 75 টাকা হয়, তাহলে 36-এর দাম কত হবে? বেশি হবে। 75 ইন্টু 36 গুণ করতে হবে তোমাকে। 75 দিয়ে 36-কে গুণ করো, 30টা 75-এ হবে 3 75, 2250। সরি, 30টা 75-এ হবে 2250, আর 6টা 75 হবে 450। তাহলে 2250, 2300 আর 400 2700,
তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 2700, অপশন নাম্বার এ। এই অঙ্কটাকে তোমরা এত বড় না করে তোমরা অনেক শর্টকাটেও করতে পারতে। কেমন ভাবে দেখো, মোট ভোটার কত ছিল? মোট ভোটার ছিল 7500, 7500। তার মধ্যে 20% অবৈধ, মানে ভোট কত পড়লো? ভোট পড়লো 80%, মানে 100%-এর মধ্যে মোট ভোট পড়লো 80%, তাই তো? এবার তারপর লেখা আছে যে জিতলো সে পেল 55% ভোট। এবার তোমাকে বৈধ ভোটের 55% ভোট, এবার তোমাকে তো আর যে জিতলো তারটা বের করতে হবে না, তোমাকে বের করতে হবে যে হারা প্রার্থী কত পেলো, তাই তো? এবার যদি জয়ী প্রার্থী মনে করো 100%-এর মধ্যে 55% পায়, তো হেরো প্রার্থী কত পাবে? বাকি 45%। বুঝলে? মানে যে তোমরা যে ওই তোমার পরপর যে অঙ্কগুলো করো ওই টাইপের মতো, মানে ক্রমিক সার বা এই টাইপের। যাই হোক, যে জিতলো সে যদি 55% ভোট পায়, তবে যে হারবে সে কত পার্সেন্ট পাবে? বাকি 45%। তাহলে 100 ভাগের মধ্যে 45 ভাগ ভোট পাবে সে। এটাকে কাটাকাটি করবে, এই একটা দুটো কাটা, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 75 কাটলে কত হয়? 15, 4 15 60, 4 15 60, 6 45-এ 6 45 27, 2700। এইভাবে করবে, এইভাবে এসে যাবে তোমার কত? অপশন উত্তর আসবে 2700। নিজের প্রচেষ্টাই ভালো, তবে বোঝার জন্য পুরো প্রচেষ্টাই বেস্ট। যাই হোক, তোমাদের যেভাবে খুশি তোমরা সেইভাবে করবে, নিয়ম জানতে তো কোনো অসুবিধা নেই, তাই তো? চলো পরের অঙ্ক। এক ব্যবসায়ী এত টাকা প্রতি কেজি দরে 80 কেজি চাল, এত টাকা কেজি দরে এত কেজি চাল কিনে মিশিয়ে বিক্রি করেন, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? কত, এত টাকা লাভ, আমি ক্রয় মূল্যটা বের করি। ক্রয় মূল্য দেখো, 13 টাকা 50 পয়সা করে 80 কেজি চাল, তাই তো? মানে 1 কেজির দামে যদি 13 টাকা 50 পয়সা হয়, তাহলে 80 কেজির দাম কত হবে? 13 টাকা 50 পয়সা করে 80 কেজি চাল, তার সঙ্গে মেশাবো, তার জন্য যোগ দিলাম। কি মেশাবো বলো? 16 টাকা কেজি দরে 120 কেজি চাল, 16 টাকা কেজি দরে 120 কেজি চাল মেশাবো। তো এটাই হবে না করে এমন ভাবে করি, ভালো হবে, হয়তো বুঝবে ভালো। এটাই ভাবে হবে, যা লিখেছিলাম তার নিচে শুধু কেজিগুলো যোগ করে দিয়ে ভাগ করতাম, তাই আমাদের তোমার ক্রয় মূল্য এসে যেত। যাই হোক, 13 টাকা 50 পয়সা কেজি দরের 80 কেজি চালের দাম প্রথমে আমি বের করব, 80 কেজি। তারপর আমি বের করব কি, 16 টাকা কেজি দরের, মানে একটা কেজি 16 টাকা হিসাবে 120 কেজি চালের দাম, তারপর আমি বের করব। এই দুটোকে বের করে নাও, তাই তো? তুমি গুণগুলো করবে, 135 ধরে এটাকে, আর 8 ধরো, 8 দিয়ে 135 গুণ করো, 8 13 80, আর গুণি করি, 5 আর 40 শূন্য, আর 4 3 আর 24, 4 28 8, হাতে 2 8 4 2 10, 1080, হ্যাঁ 1080 হবে। 8 দিয়ে 135 গুণ করলাম 1080। এবার তারপর দুইটা শূন্য লেখা বাদ ছিল, দুইটা শূন্য দিয়ে দিলাম, তাই তো? এবার দেখো, দশমিকের পরে মোট কয়টা ঘর ছিল? দশমিকের পরে মোট ঘর ছিল 2টা। তাহলে এই জায়গায় আমি এমন জায়গায় দশমিক বসাবো যাতে দশমিকের পরে শুধু 2টা ঘর থাকে। কি বললাম? এই জায়গায় দশমিকের পরে শুধু 2টা সংখ্যা ছিল, তাহলে এই জায়গায় মানে গুণফলের ভিতরেও আমি এমন জায়গায় দশমিকটা দিব, এমন জায়গায় দশমিকটা দিব যাতে দশমিকের পরে সেম ভাবে 2টা সংখ্যাই হয়। নিশ্চয়ই আমি এই জায়গায় দশমিক দিব, দশমিকের পরে দেখো 2টা সংখ্যা, শেষে শূন্যর তো দাম নেই, তাহলে কত রইলো? দশমিকের পরে শূন্য, মানে এই অঙ্কে কোনো ভ্যালু নেই। যাই হোক, 1080। দশমিকের পর শূন্যেরও ভ্যালু আছে, তবে সেটা মানে মান বের করার ক্ষেত্রে না, সেটা মনে করো সে মানে ভ্যালুটা কত তোমার পারফেক্ট, মানে কতটা একটা মানে 11 12 বা 11 নাকি 12 একটা চ্যাপ্টার আছে সিগনিফিকেন্ট ফিগার, ওইটার মধ্যে কিছু একটা ছিল, ভুলে গেছি, অনেকদিন আগে পড়া ছিল। দেখো, যাই হোক, 1080 টাকা। এবার
16 টাকা করে 120 কেজির দাম কত? 16 বার গুণ করলে হয় 16, 12, 18 আর 6 কোনো 12, 192, মানে এত টাকা 1920 টাকা। কোনটা কেমন করে করলাম জানতে ইচ্ছা হলে আগের কোনো পুরোনো ভিডিওতে আমার দেখে নিও। আমার ভিডিও না দেখলেও হবে, অন্য কারো ভিডিওতে দেখে নিও, গুণের সহজ পদ্ধতি আছে। যাই হোক, একদিকে বেচলাম আমি 1080 টাকা আর এদিকে বেচলাম 1920 টাকা। তো তাহলে মোট কত টাকা বিক্রি করলাম, মানে সরি মোট কত টাকায় কিনলাম? একদিকে কিনলাম 1080 টাকায় আর একদিকে কিনলাম 1920 টাকায়। তাহলে মোট কিনলাম কত দেখো, দুটাকে আমি যোগ করবো, তাই তো 80 আর এদিকে 920 মানে 1000, এদিকে 1000 1000 2000 আর এদিকে 1000 মানে 3000 টাকা। মোট আমি কিনলাম 3000 টাকায়। 3000 টাকায় কয় কেজি কিনলাম? 3000 টাকায় কিনলাম আমি এদিকে কিনলাম 80 কেজি, এদিকে কিনলাম 120 কেজি, টোটাল 200 কেজি। 3000 টাকা দিয়ে আমি কিনলাম 200 কেজি, তাই তো 3000 টাকা দিয়ে কিনলাম আমি 200 কেজি। তাহলে ভাগ করলে আমি 1 কেজির দামটা পাবো। 3000 টাকা দিয়ে কিনলাম আমি 200 কেজি, ভাগ করলে আমি কি পাবো? ভাগ করলে আমি 1 কেজির দাম পাবো। তো দুইটা শূন্য কাটলাম, 2 দিয়ে 15 কাটলে 2 দিয়ে 30 কাটলে হয় 15 টাকা পার কেজি। তো 1 কেজির ক্রয় মূল্য কত? 1 কেজির ক্রয় মূল্য হবে 15 টাকা করে মানে 15 টাকা করে জিনিস কিনলাম। এবার আমি তার উপরে আবার নতুন বিচুলি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? 10% লাভ করতে চাই, কোন জায়গায় ভুল করলাম কি? 1350, 80, একটু দাঁড়াও চেক করে নেই, যেটা করবো এটা তো উত্তর আসবে না। হাজার 80, 16 টাকা কেজি, 120 কেজি, 3000 টাকায় এদিকে 80 কেজি এদিকে 120 কেজি মানে 200 কেজি, 15 টাকা। যাই হোক, 15 টাকা কেজি আমার ক্রয় মূল্য পড়তো। নতুন মিশ্রণ থেকে কত টাকা কেজি দরে বিক্রি করলে মোট 10% লাভ হবে? তাহলে ক্রয় মূল্য 15 টাকা, আমাকে 10% লাভ করতে হবে। বিক্রয় মূল্য কত হবে বলো তো? 15 টাকা ছিল, আমাকে 10% লাভ করতে হবে। মানে 10% লাভ মানে কত? 110%। তো 110% মানে 15 টাকার 110% আমাকে বের করতে হবে। 110/100, তাই তো? কেনা দাম 15 টাকা, তার উপর আমার মনে করো 10% লাভ করতে হবে। এটা 10% দিলে উত্তর আসবে 16.5। হয়তো এই জায়গায় 10% না চেয়ে হয়তো 20% বলা ছিল, কিছু একটা সমস্যা ছিল। যাই হোক, 10% দিলে উত্তর হবে কত? 15, 16.5 উত্তর হবে। 16.5 অপশনে নেই, তো আমি 10টাকে একটু 20 বানিয়ে দিলাম, 20% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য আমার কত টাকা? 15 টাকা। 20% লাভ মানে কি? 100 থেকে 120, তাই তো? আগের দাম থাকে 100%, এখন দাম 120%। তাহলে 15 কাটাকাটি করো, 6 গুলো দিয়ে কাটো, 6, 5, 5 দিয়ে কাটো 3, 3, 6, 18 টাকা। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 18। 10টাকে 20 বানিয়ে দিয়েছি। যাই হোক, বিক্রয় মূল্য কত টাকা? 18 টাকা। যদি 10 দিয়ে উত্তরটা মেলে বা আমি যদি ভুল করে থাকি, আমারও ভুল হতে পারে, আমিও তোমাদের মতো একজন ছাত্র। যাই হোক, তবে তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। দেখো কি লেখা আছে, 100টি পেনে বিক্রিও করে, 100টি পেনে বিক্রিও করে না, 100টি পেন বিক্রয় করে, লাভ হয় 20টি পেনের বিক্রয় মূল্যের সমান। লাভের পরিমাণ কত? এই টাইপের অঙ্ক মনে করো লেখা থাকে, এতগুলো পেন বিক্রি করে এতটি বিক্রয় মূল্য লাভ হলো, বা এতগুলো পেন বিক্রি করে এতগুলোর ক্রয় মূল্য লাভ হলো। তো একটু না উল্টে পাল্টা হয়ে যায়, আমার প্রথম হতো। যাই হোক, এখন একটা তোমাদের সুন্দর একটা জিনিস বোঝাচ্ছি, তো এটা মনে রাখলে হয়তো তোমাদের আর উল্টো পাল্টা হবে না। তোমরা হয়তো আমার থেকে শর্টকাটও জানো অনেকে, কিন্তু তাও আমারটা একবার দেখে নাও। 100টি পেন বিক্রি করা হয়েছে, তাই তো? তাহলে 100টা পেন, 100টি পেন কি?
বিক্রয় করা হলো, তাই তো 100টি পেন বিক্রয় করা হলে 20টি পেনের বিক্রয় মূল্য সমান লাভ হয়। দেখো কি লাভ হয় 20টি পেনের বিক্রয় মূল্যের সমান। তো প্রথমে আমি কি লিখলাম 100টি পেন বিক্রয় করা হলো, তো প্রথমে আমি তাই লিখলাম 100টি পেন বিক্রয় করা হলো। এবার ভাবো 100টি পেন যদি আমি বিক্রয় করতে চাই তবে আমাকে 100টি পেন কিনতে হবে, না কিনলে আমি বিক্রয় কিভাবে করবো, তাই তো? এটা আমি যে প্রথমে লিখলাম 100টি এসপি, তার মানে কি 100টি পেনের বিক্রয় মূল্য। দেখো প্রথমে তো লেখা আছে, প্রশ্নে তো লেখা আছে 100টি পেন বিক্রয় করে, 100টি পেনের বিক্রয় মূল্য লিখলাম প্রথমে, তাই তো? এবার 100টি পেন যদি আমি বিক্রয় করতে চাই তবে আমার প্রথমে 100টি পেন আগে কিনতে হবে। 100টি পেন মানে যতগুলি পেন আমাকে বিক্রি করব আগে আমাকে ততগুলি পেন আমাকে কিনতে হবে। তো আমি প্রথমে লিখলাম একটু 100টি পেনের ক্রয় করতে হবে আমাকে, 100টি পেন বিক্রয় করতে হলে আমাকে প্রথমে 100টি পেন ক্রয় করতে হবে, তাই তো? এবার তার উপরে কি লেখা আছে 20টি পেনের বিক্রয় মূল্য লাভ হলো। লাভ লাভ মানে প্লাস দিলাম, ক্ষতি হলে মাইনাস দিতাম, প্লাস কি জন্য দিলাম, প্লাস দিলাম আমি লাভের জন্য। কি লাভ হলো দেখো দেওয়া আছে দেখো 20টি পেনের বিক্রয় মূল্য লাভ হলো, তাই না? তাহলে 20টি পেনের বিক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস, এসপি লাভ হলো। যদি দেখো যদি ক্ষতি দেওয়া থাকতো তবে এই জায়গায় মাইনাস চিহ্ন দিতাম, যদি ক্রয় মূল্য দেওয়া থাকতো যে 20টি পেনের ক্রয় মূল্য লাভ হতো তবে আমি এই জায়গায় লিখলাম 20টির এসপি। আশা করি বুঝতে পারলে তোমরা লাইনটা। আমার আরেকবার বুঝিয়ে দিই একটু। প্রথমে লেখা আছে কি 100টি পেন বিক্রয় করে, তো প্রথমে লিখলাম আমি 100টি পেনের এসপি। এবার 100টি পেন যদি আমাকে বিক্রি করতে হয় তবে প্রথমে আমাকে 100টি পেন তাকে অন্তত কিনতে হবে, তো প্রথমে তাই লিখলাম 100টি পেনের সিপি ক্রয় মূল্য। এবার কি লেখা আছে দেখো 20টি পেনের বিক্রয় মূল্য লাভ হয়, লাভের বদলে লাভ মানে প্লাস দিলাম, কি লাভ হয় মানে আমার 20টি পেনের বিক্রয় মূল্য লাভ হয়, তাহলে প্লাস 20টি পেনের বিক্রয় মূল্য প্লাস 20p মানে 20টির এসপি। বুঝতে পারলে? এইদিকে দেখো 100টির এসপি, এদিকে 100টির এসপি আর এদিকে প্লাস 20টির এসপি, তো এটা যদি প্লাস 20টা এই পাশে মাইনাস হয়ে যাবে না, তাহলে 100টির এসপি প্লাস 20টির এসপি পাশে হয়ে যাবে মাইনাস 20টির এসপি, তো কত যাবে, হয়ে যাবে 80টির এসপি সমান সমান এই পাশে কত হয়ে যাবে 100টির সিপি। একটু তোমাদের বোঝাচ্ছি, একটু সময় তো লাগবে বোঝাতে, তাছাড়া অঙ্ক বুঝে নিলে করতে কতক্ষণ। যাই হোক কাটাকাটি করো, 20 দিয়ে কাটো 4, 20 দিয়ে কাটলে হবে 5, তার মানে কি 4টার বিক্রয় মূল্য আর 5টার ক্রয় মূল্য সমান। 4টার বিক্রয় মূল্য আর 5টার কি, হ্যাঁ 4টার বিক্রয় মূল্য আর 5টার ক্রয় মূল্য সমান। তাই তো 4টার বিক্রয় মূল্য আর 5টার ক্রয় মূল্য সমান। তো সরি এটুকু আশা করে বুঝতে পারলে 4টার বিক্রয় মূল্য আর 5টার ক্রয় মূল্য সমান। এবার তোমাকে কি করতে হবে, লাভের পরিমাণ কত, লাভের পরিমাণ কত। এবার দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা তোমার বাই দিয়ে করলেও হতো, যাই হোক প্রথমে দেওয়া আছে এটা সংখ্যায় দেওয়া আছে, জিনিসে দেওয়া আছে কি সংখ্যায় মানে পেনের সংখ্যা, পেনের সংখ্যা। তাহলে কি লেখা আছে দেখো 4টার বিক্রয় মূল্য আর 5টার ক্রয় মূল্য সমান। তার মানে কি 5টা যে দামে ক্রয় করবে 4টা সেই দামে বিক্রয় করবে, তাই তো? 4টির বিক্রয় মূল্য আর 5টার ক্রয় মূল্য সমানের অর্থ কি 5টি যে দামে কিনবে 4টি সেই দামে বিক্রি করবে। তো এটা সংখ্যার অনুপাত ছিল, দামের অনুপাত এটা টি হবে, এটা সংখ্যার অনুপাত ছিল, টি দেওয়া ছিল। দামের অনুপাত কি হবে, দামের অনুপাত উল্টে যাবে,
মানে মনে করো 4টি বিক্রি করলো, মানে 5টি কিনলো 4টি বিক্রি করলো, তাই তো। এবার 4 আর 5 এর লসাগু কত হয়? 20 টাকা। 4 আর 5 এর লসাগু কত হয়? 20। 20 টাকায় মনে করো 5টি বিক্রি করলো, মানে সরি 20 টাকায় মনে করো 5টি যদি কেনে, একটি ক্রয় মূল্য কত পড়লো? একটি ক্রয় মূল্য পড়লো 4 টাকা। বা এদিকে দেখো, যদি 20 টাকায় যদি 4টি বিক্রয় করে, তাহলে একটি বিক্রয় মূল্য কত পড়লো? 5 টাকা। এক কথায় মানে সংখ্যার অনুপাত আর দামের অনুপাত কি হয়? পরস্পর ব্যস্তানুপাতিক হয়। যেরকম সংখ্যার অনুপাত ছিল 5:4, তাহলে দামের অনুপাত কি হলো? উল্টা হয়ে গেল 4:5, তাই তো, 4:5। এবার 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে নিশ্চয়ই আমার লাভ হবে। 4 টাকায় কিনে যদি আমি 5 টাকায় বিক্রি করি, নিশ্চয়ই আমার লাভ হবে। কয় টাকা লাভ হবে? 1 টাকা লাভ। কয় টাকার উপরে 1 টাকা লাভ? 4 টাকার উপরে 1 টাকা লাভ, তাই তো। ক্রয় মূল্য 4 টাকা, 4 টাকার উপরে 1 টাকা লাভ। পার্সেন্টে আনতে হলে আমাকে 100% দিয়ে গুণ করতে হবে। এই হবে আমাদের উত্তর 25%। তো একটু বোঝানোর জন্য একটু দেরি হলো অঙ্কটা। তাছাড়া তোমরা যদি একটু কনসেপ্টটা বুঝে নাও, হয়তো অনেক সহজেই তোমরা করতে পারবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি আমাদের 25%। তো 9 নম্বর অঙ্ক আমরা শেষ করে ফেললাম। সরি, এটাই আমাদের শেষ অঙ্ক আজকের। 4a = 5b, 8b = 9c হলে a b c কত? তাই তো, তোমরা পারবে। 4a = 5b মানে কি? আমি যদি এক পাশে আনি a বাই b সমান, দেখো এই পাশে থাকলো, বিটা এই পাশে নিচে আসলো। ওই পাশে আগের থেকে ছিল কত? 5। ওই পাশে আগের থেকে ছিল কত? 5। এই পাশ থেকে 4 যাবে নিচে। কোনাকুনি গুণ করে দেখো, a এর সাথে গুণ করো 4a, দেখো গুণ করো a 4a গুণ করলে 5b, মিলে গেল। এটা গেল একটা। তারপর কি লেখা আছে দেখো, তারপর লেখা আছে 8b = 9c। তাহলে এটা b আর c, b এই পাশে রাখো, c কে এই পাশ থেকে তুলে আনো। এই পাশে আগের থেকে 9 ছিল, এই পাশ থেকে 8 কে তুলে নিয়ে যাও। গুণ করে দেখো 9c 8b, 9c 8b। ঠিক আছে, তাহলে a b b সেম পেয়ে গেলাম। তাহলে a b b c পেয়ে গেলাম। এবার লিখবো আমি কি? a b c। a b কত দেওয়া ছিল? a b দেওয়া ছিল, a মানে ছিল 5, b মানে ছিল 4। এটা কোনাকুনি গুণ করে আমি মিলালাম যে ঠিক আছে কিনা। এর মান কিন্তু 4 না, এর মান 5, b এর মান 4, তাই তো। তাহলে এর মান হবে 4, সরি এর মান হবে 5, এর মান হবে 5, b এর মান হবে 4। তাহলে এটার কাছাকাছি কত পড়ে? এটার কাছাকাছি 4 পড়ে না 5 পড়ে? c এর কাছাকাছি 4 পড়ে না 5 পড়ে? 4 পড়ে। আমি 4 লিখবো এই জায়গায়। আবার b c এর মান দেওয়া আছে 9, 8। b যদি 9 হয়, c হবে 8। তবে এটার কাছাকাছি কত পড়ে? 9 পড়ে না 8 পড়ে? এর এই বিন্দুর কাছাকাছি পড়ে 9, এই জায়গায় হবে 9। গুণ করো 5 নং 45, 4 নং 36, 4 আটা কত? 32। তাহলে কাটাকাটি যায় না আর। কাটাকাটি গেলে 3টা দিয়ে যেতে হবে, 2টা দিয়ে গেলে হবে না। যাই হোক, 45:36:32। অপশন নাম্বার 45:36, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। 45:36:32। তো আশা করি তোমরা সবাই এটাও বুঝতে পারলে। তো তোমরা যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে বা কেটে কেটেও দেখলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে, অনেকদিন সময় গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও বানানোর জন্য। তার প্রধান কারণ শরীরের একটু সমস্যা। আর মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কি টাইপের ভিডিও বানাবো, মানে কি টাইপের ভিডিও বানালে একটু ভালো হবে। কি টাইপের বলতে অঙ্কের বিষয়ে তো ভিডিও বানাবো, কিন্তু কোন টাইপের, মানে সুবির দাসের সলিউশন করাবো, যেটা মানে ইউটিউবে অনেক 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 বেশি করা আছে সুবির দাসের সলিউশন, প্র্যাকটিস সেটও অনেক করা আছে। যাই হোক, মানে এমন কিছু করতে চাই ইউনিক টাইপের, যা একটু মনে করো সব ইউটিউব চ্যানেল থেকে একটু অন্যরকম, মানে বাকি ইউটিউব চ্যানেল যা করায় না বা খুব কম করায়, বা মানে যাই হোক একটু সবার থেকে একটু আলাদা কিছু করতে চাই। তো কি করলে ভালো হয়, তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। বাকি সবাইকে ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। তোমরা একটু জানিও আমি যা বললাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সরি ভিডিও না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।